কে? কে? হ্যাঁ? এই দাঁড়ান দাঁড়ান, আপনিও কি ভূত বা কিছু? আরে মশাই, সব সাসপেন্স জাতীয় কিছু মানেই কি ভূত নাকি? আরে অন্য কিছুও তো থাকতে পারে নাকি? কি সেটা নিজেই শুনে নিন। শুনছেন বায়োস্কোপ এন্টারটেনমেন্টের এই সপ্তাহের প্রয়াস জেনারেশন ভার্সেস জেনারেশন 2 পর্ব 1। সময়টা কিছুটা বদলেছে, আর তার সাথে পা মিলিয়ে আমরা অর্থাৎ মানব সমাজও এগিয়ে গেছি অনেক দূর। সভ্যতাকে আপডেট করার এতটাই তাড়া যে তার জন্য কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা দেখারও আমাদের হাতে সময় নেই। শুধু মাঝে মাঝে ওই তো আমরা আছি এই বলে ব্যাস। কলকাতা থেকে কিছুটা দূরে দত্তবাগান নামের একটা জায়গায় একটা ফাঁকা বাড়িতে মাস কয়েক হলো আস্তানা বেঁধেছে সিদ্ধার্থ সেন। নামটা চেনা চেনা লাগছে তাই না? আরে বাবিন বাবিন, যে শুধু পুরোনো দিন ভালো লাগে না করতো, তারপর একদিন স্বপ্নে যা তাড়া খেলো পাল্টে দিল বাবিনকে। ওই দিনটার পর বাবিন এটা ঠিক করলো সময়ের সঠিক মূল্য তো সে দেবেই, আর তার সাথে সাথে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশুনো করবে, যাতে ভিন্ন ভিন্ন সময়ের মানুষের সাথে সে অ্যাকোমোলেট করার চেষ্টা করতে পারে। 22 শতকে অনেক অসম্ভবই তো সম্ভব হয়েছে, কি তাই না? নিজের নতুন বাড়িতে থুড়ি ল্যাবে বসে একটা মেশিনের ওপর কি একটা কাজ করছে বাবিন, মানে সিদ্ধার্থ। মেশিনটা দেখতে বড় অদ্ভুত, গোল মতো একটা ফ্রেম, যেটার চারপাশে অনেক আলো জ্বলছে, আর একটা ওয়্যারলেস বক্স যেটায় অনেক সুইচ। দিল্লির এক নামকরা ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বার পর সিদ্ধার্থের মনে হয় যে তার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পথে। তারপর বাড়িতে অনেক অনুরোধের পর পিতা গুণধরবাবু ছেলেকে কানাডাতে পাঠানোর ব্যবস্থা করলেন। তার বাবা সময়কে গুরুত্ব দিতে বলেছিল, তবে এতটা এক্সপেকটেশন হয়তো তারও ছিল না। তারপর সেখানে 2 বছর কাটিয়ে টাইম ট্রাভেলের সম্বন্ধে আরও কিছু জেনে দেশে ফেরে বাবিন। কানাডায় থাকাকালীন একজনের সাথে আলাপ হয় ওর, নাম আর্থার স্মিথ, বয়সে তার সমসাময়িক। সেখানে থাকাকালীন স্মিথকে বাবিন সব কিছু বলে, সেই রাতে স্বপ্নে সে কি দেখেছিল সব শুনে স্মিথ বলেছিল, সবই বুঝলাম সেড, বাট তুমি এখানে থেকেও টাইম নিয়ে কিছু করতে পারবে না। তুমি নতুন, আবার লাইসেন্সও নেই, আর এখানে তো এত অভিজ্ঞ সায়েন্টিস্ট আছে, তারাই এই এক্সপেরিমেন্ট নিয়ে বেশি রিস্ক নিতে চাইছে না। হ্যাঁ, এখন তুমি যদি এক কাজ করো, তুমি দেশে ফিরে নিজের মতো এক্সপেরিমেন্ট শুরু করতে পারো, আর এখান থেকে যা সাহায্য করার আমি করব। তবে হ্যাঁ, সাবধান, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে, তাহলে কিন্তু তোমার আমার হাজতবাস। কি বুঝলে? এরপর দেশে ফিরে এই দত্তবাগানের বাড়িটায় গুপ্তভাবে বাবিন নিজের রিসার্চ চালিয়ে যাচ্ছে। ছায়ার মতো সাহায্য করে যাচ্ছে ওর বন্ধু স্মিথ। পাশের প্রতিবেশীদের আগে থেকেই বলে রেখেছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাছে কেউ যেন কোনো সন্দেহ না করে। একটা ভৃত্যও আছে ঘরের কাজকর্মের জন্য। সে কাজ সেরে বাড়ি ফিরে যায়। বাবু, আপনার চা। হ্যাঁ, দে। বাবু, একটা কথা বলবো? হ্যাঁ, বল না। বলছি, রোজ আপনাকে দেখি এই যন্ত্রটা নিয়ে খুটখাট কি একটা করেন। এটা কিসের যন্ত্র বাবু? বাবিন একটু থেমে বলল, জানিস এটা কিসের যন্ত্র? না বাবু। আমিও জানি না এটা কি। হরি বুঝতে পারল যে তার মালিক তার সাথে ঠাট্টা তামাশা করছে,
তাই সে নিজের কাজে চলে গেল। হ্যাঁ বলো স্মিথ, কি খবর? চলে যাচ্ছে, আকাশে পাখি উড়ছে কিন্তু নিঃশব্দে। তোমার খবর কি? আমারও একই অবস্থা। ডিম ফুটে পাখিটা বড় হয়েছে, এবার শুধু ওড়ার অপেক্ষায়। ওকে, অল দ্য বেস্ট, পরে কথা হবে। এই বলে স্মিথ ফোনটা কেটে দিল। পাশের ঘর থেকে রান্না করতে করতে হরি কথাগুলো শুনছিল, কিন্তু কিছুই বুঝতে না পারায় সে নিজের কাজে মন দিল। ও কি করেই বা জানবে? এই ধরনের রিসার্চারদের তো খুবই গুপ্তভাবে থাকতে হয়। এমনকি ল্যাবের বাইরে ভায়া ফোনে যদি সেই টপিক নিয়ে কিছু কথা বলে, তাহলে সেটাও ছন্দের মতো অথবা দৈনন্দিন কথার সুরে। যেমন পাখি উড়ছে, এর মানে বৈজ্ঞানিকরা রিসার্চ চালিয়ে যাচ্ছে। তেমনি নিঃশব্দ মানে এখনো ফল পায়নি। ডিম ফুটে পাখিটা একটু বড় হয়েছে, শুধু ওড়ার অপেক্ষায়। এর অর্থ কিছু একটা কাজ চলছে, আশা রাখি ফল ভালো পাবো ইত্যাদি। এই ধরনের কথা স্মৃতি বাবিনকে শিখিয়ে দিয়েছিল, যদি পরে কাজে আসে তার জন্য। হ্যাঁ, দেখি এবার এই ফর্মুলাটা কাজ করে কিনা। সুইচ অন করার সাথে সাথে ওই গোল ফ্রেমটায় হালকা নীলাভ রশ্মি দেখা গেল। কিছুক্ষণ রশ্মিটা থাকার পর মেশিনটা বন্ধ হয়ে গেল। ধুর! বাবিন পাশের ঘরে চলে গেল। সত্যি, পরিকল্পনা মাফিক কোনো কাজ যদি বারবার ব্যর্থ হয় কতই না খারাপ লাগে, তাই না? এই নিয়ে 2 বছর হয়ে গেল সে এই রিসার্চ নিয়ে পড়ে আছে। কত ধরনের ফর্মুলাই না অ্যাপ্লাই করলো ও, কিন্তু সেই একই ফল। এরপর 3 দিন কেটে গেল। বাবিন একটা শেষ চেষ্টা করতে চাইছে। রোজ সকালে ও নিজের গুপ্তকক্ষে যায় আর সেই রাতের বেলায় ডিনার করতে বেরোয়। হরি তার মালিককে খেতে দিয়ে বাড়ি চলে যায় আর সকালে বাড়ির পিছন দিক থেকে ঢোকে, কারণ ও ভালো করেই জানে যে তার বাবু কাজে বসলে আর কোনো দিকে মনোযোগ দেন না। এরপর হরি বাড়ি যাবার পর প্রাকৃতিক প্রয়োজন সেরে বাবিন নিজের সিক্রেট রুমে ঢুকে প্রথমে দরজাটা দিল। তারপর মেশিনটায় সব কিছু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে একটা দীর্ঘশ্বাস ফেলে সেটি সুইচ অন করলো। আবার সেই নীলাভ রশ্মি। তারপর একটা জোরালো হাওয়া ঘরের সমস্ত জিনিসপত্র এদিক থেকে ওদিক তুলে ফেলে দিচ্ছিল। বাবিনের মুখে একটু হাসি ফুটল। এইবার সে সাফল্য পাবে, গোটা দুনিয়াকে সে দেখিয়ে দেবে তার সাফল্যতার চমক। হঠাৎ তখনই সেই মেশিনটার মধ্যে একটা আওয়াজ হলো। মেশিন হিট হয়ে যাওয়ার সিগন্যাল। হঠাৎ ও দেখল সেই নীলাভ রশ্মি কমে যাচ্ছে। ওই হাওয়ার গতিও কমে গিয়ে সম্পূর্ণ থেমে গেল। আর মুহূর্তের মধ্যে ওই গোল ফ্রেম থেকে অনবরত স্পার্কিং। আর দাঁড়িয়ে থাকতে পারল না বাবিন। হাঁটু গেড়ে মাটিতে ধপ করে বসে পড়ল ও। তার চোখে জল। তারপর রাগে বিদ্বেষে সামনের মেশিনের ওপর লাঠি দিয়ে বারবার আঘাত করতে লাগলো ও। তারপর ক্লান্ত হয়ে ওপরে দোতলায় চলে গেল। আজ রাতে সে আর খাবার খেলো না। আজকের রাতটা যেন তার কাছে বেশি কালো আর অন্ধকার মনে হতে লাগলো। টাইম ট্রাভেল নিয়ে যা যা তথ্য মানব সমাজের সামনে এসেছে তা তার কাছে যেন মিথ্যা হয়ে যাচ্ছে। এইসব ভাবনা চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ল। একটা আওয়াজে বাবিনের ঘুমটা ভেঙে যায়। কি ব্যাপার? এই ভেবে সে নিচে নেমে এলো।
হরির আসার সময়ও তো এখনো হয়নি, তাই সে নিজেই চা করে নিজের সিক্রেট রুমের পাশ থেকে যেই এগোলো, তখনই আওয়াজটা আরও যেন স্পষ্ট ওর কানে এলো। রাতে কি চোর ঢুকেছিল? না, একবার দেখে নিই। কিন্তু লাঠিটা এই তো এখানে আছে। এই বলে সে রুমে প্রবেশ করলো। ভয়াবহ গলায় বারংবার সে বলতে লাগলো, কে কে? তারপর হঠাৎ সামনের বড় প্লাস্টিকটা নড়ে উঠল, আর বেরিয়ে এলো এক পুরুষ মূর্তি। হ্যাঁ, আ- আপনি কে? এখানে এখানে কোথা থেকে এলেন? সামনের যে মূর্তির সাথে বাবিন মুখোমুখি হলো, তার পরনে সাদা একটা পাঞ্জাবির মতো আর একটা ধুতি। মাঝবয়সী লোকটি উদ্বিগ্ন হয়ে বাবিনকে বলল, আরে কি মুশকিল, আমাকে বাজারে যেতে হবে। এই, হ্যাঁ, দূর হতভাগা, তুই বাংলা বুঝিস না নাকি? আমি বাজারে যাব। আচ্ছা, আপনি এমনি কে বলুন তো? এখানে এলেন কি করে? উফ, আমি বটকৃষ্ণ সেন, গোপীবল্লভপুরের জমিদার। মুহূর্তের মধ্যে বাবিন চমকে উঠল। বটকৃষ্ণ সেন, গোপীবল্লভপুর? এটা তো তার ঠাকুরদার নাম। বাবার মুখে তার নাম শুনেছিল বাবিন। গোপীবল্লভপুরে তার নাকি খুবই দাপট ছিল, তবে নিজের কাজ নিজে করতেই ভালোবাসতেন। কিন্তু তিনি এইখানে, তার মানে কি মেশিনটা? সে দ্রুত মেশিনটার সামনে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখল অ্যাক্টিভ আছে। আনন্দে আধখানা হয়ে উঠল বাবিন। তাহলে এক্সপেরিমেন্ট হাইলি সাকসেসফুল। এবার বিভিন্ন সময়ের মানুষের সাথে সে অ্যাকুমুলেট করতে পারবে। হঠাৎ পিছন দিক থেকে একটা লাঠির বাড়ি। আহ, নিজের পৌত্রকে লাঠির বাড়ি মারতে আপনার লজ্জা করছে না? পৌত্র? কি বলিস রে বেটার ছেলে, আমার ছেলে মানবেন্দ্রের সবে বিয়ে হলো, আর তুই নাকি আমার হুম, এটা আবার কি? কিছু না, কাজের লোক এসেছে, আপনি দাঁড়ান। এরপর বাবিন বাড়ির সদর দরজা খুলল। হরি এসে দেখে একটা লোক দাদাবাবুর ঘরের ভিতর দাঁড়িয়ে। এটা কে দাদাবাবু? কেউ না, আমার দেশের বাড়ি থেকে আত্মীয় এসেছে। তুই যা। এই দাঁড়া দাঁড়া, তুই কাজের লোক তো? এই নে বাজারের ব্যাগ আর 2 আনা। বাজারটা একটু সেরে দে তো বাবা, এই হতভাগার জন্য তো আমার যাওয়াই হলো না। এই নে, আর শোন, এর থেকে যেন 1 পয়সাও যেন না সরে, এই বলে দিলুম। হরি তো থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। 2 আনায় বাজার, আর টাকা থেকে যেন কিছু না সরে। সে বিস্ময়ে বাবিনের দিকে তাকালো। মাথার সমস্যা, চিকিৎসার জন্য এসেছেন। এই নে টাকা, তুই বাজার যা। যথারীতি হরি বাজার গেল, আর বাবিন পুরো ঘটনাটা বটকৃষ্ণ বাবুকে বললেন। সব শুনে তিনি বললেন, তাহলে তুই আমার পরের পরের প্রজন্ম? হ্যাঁ, ওই মেশিনের মধ্য থেকে কোনোভাবে আমি অতীত থেকে বর্তমানে থুড়ি মানে আমার ভবিষ্যতে চলে এসেছি। হ্যাঁ। তাহলে আমি এখন কি করে ফিরবো? বাবিন কিছু একটা বলতে যাবে, তখন হরি এসে হাজির। বাজারের ব্যাগ দিয়ে হিসাব বুঝিয়ে বটকৃষ্ণবাবুকে টাকাটা দিয়ে কেমন একটা বেজার মুখ করে রান্নাঘরের দিকে চলে গেল। তারপর বটকৃষ্ণবাবুর পছন্দের রান্না করে দুপুরে হরি দুজনকে পরিবেশন করলো। বাবা, কি মডার্ন টেবিল চেয়ার! আহ, কি অসাধারণ রান্না! ওহে ভিত্ত, শোন, আমি তোর মাইনে দ্বিগুণ করে দিলাম। মাইনে শুনে হরির মুখ আনন্দে প্রস্ফুটিত হবে। ঠিক তখন বাবিন বলল, আপনি তো চলে যাবেন, দুগুণ মাইনেটাকে দেবে শুনি। কেন? আমি ওই অতীত থেকেই পাঠিয়ে দেবো। এরপর
দুদিন কেটে গেল। এই দুদিনেই বাবিন হিমশিম খেয়ে গেল। বটকৃষ্ণবাবুর এই নিয়ম সেই নিয়ম, এমনকি বেচারা হরিও রেহাই পেল না। বারবার বাজারে এটা আনা ওটা আনা ইত্যাদি ইত্যাদি। মেশিনের স্ট্যাটাস অ্যাক্টিভ থাকার পরেও কোনো কাজ করা যাচ্ছে না। এদিকে স্মিথের কোনো কলও নেই। কি যে করবে কিছুই বুঝতে পারছিল না সে। এরপর একদিন হঠাৎ মেশিনটা কাজ করতে শুরু করলো। আবার সেই আলো, সেই রশ্মি। বটকৃষ্ণবাবু জিজ্ঞাসা করলেন, এটা কি কালবৈশাখী নাকি? নিজেই দেখে নিন। এরপর হঠাৎ স্পার্ক হতে ওরা যা দেখল তাতে ওদের চোখ বিস্ফারিত হয়ে গেল। দেখল ওই গোল থেকে আর এক মূর্তিমান, যার পরনে এক অদ্ভুত বেরঙের পোশাক, মাথায় হেলমেট জাতীয় কিছু আর চোখে হাফ সবুজ সানগ্লাস জাতীয় কিছু। বেরিয়ে এসে লোকটি বলল, Hello everybody, my name is Arson, মানে রবিনসন। বাট আপনারা কারা? বাবিন অবাক হয়ে তাকিয়ে মনে মনে ভাবল, এবার কি ভবিষ্যৎ থেকে কেউ? সিন মানে তো পাপি। হারামজাদা, তোর এত বড় স্পর্ধা! আজ তোর একদিন কি আমার একদিন। হেই, হোয়াট আর ইউ ডুইং ম্যান? কি হচ্ছে এসব? বাবিন এসব সহ্য করতে না পেরে, চুপ, একদম চুপ, কেউ কিচ্ছু বলবেন না। উফ, ওকে অলরাইট, ইউ আর সো ইন্টেলিজেন্ট, বাট এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কে? দেখে মনে হচ্ছে কোনো আদিকালের বুড়ো। কি? আমি আদিকালের বুড়ো? আর তুই কি রে বেটা? একেই বলে মেঘনা চাইতেই জল। হচ্ছে 2 বছর ধরে মেশিনটা একটু না চলার পর এখন এমনই চলল যে ওর দুনিয়া ওলট পালট হয়ে গেল। এখন এখন কি করবে সে? বটকৃষ্ণবাবুকে নিয়েই ও দুদিনে হিমশিম খেয়ে গেল। এরপর কি এই আরসিনও এখানেই থাকবে? যদি মেশিনটা ঠিক না হয় তাহলে অতীত আর ভবিষ্যৎ কিভাবে বর্তমানের সাথে মিশ খাবে? শুনলেন আজকের গল্প জেনারেশন ভার্সেস জেনারেশন 2 পর্ব 1। রচনায় রিন্টু ঘোষ, সূত্রধর এবং কথকের ভূমিকায় আমি অর্থাৎ সৌম্যশ্রী। এছাড়া সিদ্ধার্থ ওরফে বাবিনের চরিত্রে ইন্দ্রাশিস, অতীতের লোক ওরফে বটকৃষ্ণ বাবুর চরিত্রে মনোজিৎ, স্মিথের চরিত্রে শুভ, ভৃত্য হরির চরিত্রে সাগর এবং ভবিষ্যতের লোক ওরফে মিস্টার রবেনের চরিত্রে রিন্টু। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। গল্পটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আগামী সপ্তাহে আবার আমরা হাজির হব এই গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।